সিনেমা শুরু হয় এমন একটি দৃশ্য দেখিয়ে, যেখানে আবর্জনা সমুদ্র আছড়ে পড়ছে একটি শহরের উপরেই। দেখে মনে হচ্ছে যেন বৃষ্টি হচ্ছে এই শহরে। এক মুহূর্তের মধ্যেই শহরটি যেন মানুষের জন্য নরকে পরিণত হয়ে যায়। গাড়িগুলো রাস্তার মাঝখানে থেমে গিয়েছে, আর চারিদিকে ময়লা আবর্জনা উড়ে বেড়াচ্ছে। দেখে মনে হচ্ছে আজকে পৃথিবীর সেই দিন। কিন্তু এখানে এর চাইতেও অবাক করার বিষয় হলো 114 বছর আগের সেই টাইটানিক জাহাজের ভাঙা অংশটি রাস্তার মাঝখানে দেখা যায়। আসলে এগুলো কি হচ্ছে? এইসব কেন হচ্ছে? এইসব কিছু শুরু হয় এক সাধারণ দিনের মতোই, যেখানে কিছু জেলে মাছ ধরছে। সেই দিন সমুদ্র শান্ত ছিল। নৌকায় থাকা জেলে একটি প্লাস্টিকের বোতল পানিতে ছুঁড়ে মারে, কিন্তু যখনই জাল টেনে উপরে তোলা হয় তখনই শোনা যায় এক ভয়ঙ্কর চিৎকার। জালে আটকা পড়েছে এক অদ্ভুত জীব, যেটা দেখে সেখানে উপস্থিত সবাই অনেক ভয় পেয়ে যায়। দৃশ্য পরিবর্তিত হয়ে চলে আসে পাশের এক সমুদ্রে। জেলেদের গ্রামে এসে পৌঁছায় এক সেনাদল। অনেক তদন্তের পর তাদের নজরে পড়ে এই অভিযানের সেই রহস্যময় জীবটি, যাকে জেলেরা ধরেছিল। জীবটিকে হত্যা করার পর জেলেরা মনে করেছিল এর বিনিময়ে তারা প্রচুর অর্থ উপার্জন করতে পারবে, তাই তারা এর মৃতদেহ গ্রামে নিয়ে এসেছে। সেনাবাহিনী গভীর সমুদ্রের এই দানবটির প্রতি বিশেষ আগ্রহ দেখাতে শুরু করে। মানুষকে সি ডেমন বা সমুদ্র দানব বলে, তবে আধুনিক জীববিজ্ঞানীদের মতে এটি গল্প প্রজাতির সাথে সম্পর্কিত এক প্রাণী, যাকে সাধারণত ওয়াটার ডেমন অথবা জলদানব বলা হয়। শুরুতে বিষয়টি সেনাবাহিনীকে খুব একটা ভাবায় না, কিন্তু পরিস্থিতি বদলে যায় তখন, যখন তারা সেই জলদানবের পেটের ভেতর একটি মুক্তা খুঁজে পায়। এটি কোনো প্রাকৃতিক বস্তু ছিল না। দেখে মনে হচ্ছিল কেউ ইচ্ছাকৃতভাবেই এটি সেখানে রেখেছে। 1000 বছর ধরে এমন কাজ কেবল মানুষরাই করে আসছে। বুঝতে বাকি রইল না যে এই ধরনের জলদানবদেরও বেশ বুদ্ধিমত্তা রয়েছে। এখানে থাকা কমান্ডারের মনে হয় তারা যেন নতুন কিছু আবিষ্কার করে ফেলেছে। তিনি সিদ্ধান্ত নেন এই জলদানবটিকে গভীরভাবে স্ক্যান করা হবে। সবাই বাইরে চলে যায়, কিন্তু বার্কলে নামের এক ব্যক্তি ধীরে ধীরে সেই জলদানবটির কাছে এগিয়ে যায় এবং মনে মনে সেই জলদানবকে দেখে প্রার্থনা করে। পরে বার্কলে এবং তার দল বিশেষ যন্ত্রপাতি নিয়ে উপকূলে পৌঁছায়। এগুলো সেই যন্ত্র যা ব্ল্যাক কমান্ডার বিশেষভাবে আনিয়েছিলেন, যার নাম ডিপসি ট্রান্সলেশন লঞ্চার। এর উদ্দেশ্য ছিল সেই বুদ্ধিমান জলদানবদের সঙ্গে যোগাযোগ করা, একটা সম্পর্ক গড়ে তোলা। রাতে পরিবেশ যখন শান্ত হয়ে আসে, তখন 2 জন সৈন্য জলদানবটির মৃতদেহ পাহারা দিচ্ছিল। ঠিক তখনই অদ্ভুত এক ঘটনা ঘটে। সিমেন্টের শক্ত মেঝে ফুঁড়ে পানি বেরিয়ে আসতে শুরু করে। সেখানে পা রাখতেই মনে হয় যেন কেউ কোনো চোরাবালিতে ডুবে যাচ্ছে। তখন সেই মেয়ে সৈন্যটি বুঝতেই পারে না যে এখানে কি হচ্ছে, আর সে ধীরে ধীরে নিচের দিকে চলে যায়। সেখানে তার সঙ্গী তাকে হাত বাড়িয়ে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু হুট করে পানির নিচ থেকে 2টি হাত এসে তাদেরকে টেনে নিয়ে চলে যায়। তখন আমরা দেখতে পাই নিচের পানিতে অনেক বুদবুদ উঠছে, এবং ভেতর থেকে কিছু একটা এসে টাঙানো সেই দানবকে টেনে নিয়ে চলে যায়, যার ফলে এখানে অ্যালার্ম বেজে ওঠে আর ঘুমন্ত সৈন্যরা জেগে ওঠে। ঘটনাস্থলে পৌঁছে তারা দেখতে পায় 2 জন পাহারায় থাকা সৈন্য এবং সেই জলদানব উধাও হয়ে গিয়েছে। কিছুক্ষণ আগে যেখানে পানি ছিল তা আবার শক্ত সিমেন্টের মেঝেতে পরিণত হয়েছে। বার্কলে তার পায়ের নিচে অদ্ভুত কিছু অনুভব করে। সে মাটি থেকে একটি চেয়ার বের করে আনে। কমান্ডার ওয়াকিটকির মাধ্যমে সে 2 জন সৈনিকদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে। ঠিক তখনই তার পায়ের নিচ থেকে ভেসে আসে অদ্ভুত এক শব্দ। তারা মাটির নিচে চাপা পড়া ওয়াকিটকির আওয়াজ শুনতে পায়। কয়েকজন সেখানকার শুকনো মাটি সরাতে শুরু করে, আর হঠাৎ তারা একটি দুমড়ে মুচড়ে যাওয়া হাত দেখতে পায়। বার্কলে দীর্ঘ সময় ধরে সমুদ্রের তীরে বসে থাকে। তার মন কিছুতেই শান্ত হচ্ছিল না। জীবনে প্রথমবার সে কোনো লাশের এত কাছাকাছি গিয়েছিল। মনের ভেতরের ভয় কি আর এত সহজেই দূর হয়? ব্ল্যাক কমান্ডারের মনে সন্দেহের দানা বাঁধছিল। তারা সবাই ছিল জাতিসংঘের ইন্টেলিজেন্স এজেন্ট, যাদের কাজ ছিল এমন সব রহস্যময় বিষয় সামলানো যা বিজ্ঞানী সহজেই ব্যাখ্যা করতে পারে না। স্বাভাবিকভাবেই তাদের সবার রক্তপাত আর ভয়ঙ্কর দৃশ্য দেখার অভিজ্ঞতা থাকার কথা, কিন্তু বার্কলে আসলে এই বিভাগের একজন সাধারণ কর্মচারী মাত্র। কিন্তু কমান্ডার তাকে বোঝায় যে ইতিহাস অসংখ্য কাকতালীয় ঘটনার সমষ্টি। বড় বড় ঘটনা প্রায় কোনো সাধারণ মানুষের উপস্থিতিতেই ঘটে। তিনি চান বার্কলে যেন এখানেই থাকে, তাই বার্কলে দীর্ঘ সময় ধরে সেখানেই বসে থাকে। কিছুক্ষণ পর একটি মেয়ে ক্যাপ্টেন এসে তাকে বলে, এই জলদানব কোনো সাধারণ জলদানব নয়। মানুষ আসার বহু বছর আগে থেকেই এরা পৃথিবীতে ছিল। হাজার হাজার বছর ধরে এরা কেবল সমুদ্রের গভীর তলদেশে ঘুমিয়েছিল। ইদানিং এদের দেখতে পাওয়ার ঘটনা হঠাৎ করে বেড়ে গিয়েছে।
আসলে এজেন্টরা অনেক আগে থেকে জলদানবদের অস্তিত্ব সম্পর্কে জানতো, কিন্তু বিষয়টি সবসময় রহস্যময় থেকে গিয়েছে। জলদানবরা যদি ঘুমিয়ে না থাকতো, তবে হয়তো মানুষ কখনোই পৃথিবীর শাসক হতে পারত না। তখনই হঠাৎ বাকি সৈন্যদের চিৎকার শোনা যায়। কেউ আশা করেনি যে জলদানব এভাবে হঠাৎ সামনে চলে আসবে। সব সৈন্য সতর্ক হয়ে যায়। বার্কলে তখন একটি ক্যামেরা বের করে রেকর্ডিং করতে শুরু করে। তখন সেখানে কমান্ডার অ্যাস্টিন সামনে চলে আসে আর সৈন্যদের সবাইকে বন্দুক নামিয়ে রাখতে বলে আর ট্রান্সলেটর চালু করতে বলে। কমান্ডার এখানে জলদানবদের সঙ্গে খুব শান্তভাবেই কথা বলছিল। সেই ট্রান্সলেটর মেশিনটি চালু হলে সেই জলদানবটি আজবভাবে কথা বলতে থাকে। সেখানে জলদানবটি তাদেরকে বলছিল, মানুষ আমাদেরকে নির্মমভাবে মেরে ফেলেছে। তখন কমান্ডার বলে, জলদানবরাও আমাদের 2 সৈনিককে মেরে ফেলেছে। এখানে এই সকল কথা নিয়ে তাদের মধ্যে তর্ক বিতর্ক হতে থাকে। কিন্তু তখনই হুট করে সেই জলদানবটি অনেক উত্তেজিত হয়ে যায় এবং ট্রান্সলেটরের সাহায্যে কমান্ডার জানতে পারে যে জলদানবটি সমস্ত মানুষের সঙ্গে কথা বলতে চায়। এটা শুনে সবাই অনেক চিন্তিত হয়ে যায়। কিন্তু তখনই হঠাৎ করে সবার মোবাইল ফোন একসঙ্গে বেজে ওঠে। তারা জানতে পারে এই জলদানবদের পুরো দুনিয়ায় একসঙ্গে দেখা যাচ্ছে। দেখে মনে হচ্ছিল কোনো রাজা আবার এই পৃথিবীতে ফিরে এসেছে। পানি থেকে উঠে আসা এই জলদানবগুলোকে দেখে পুরো বিশ্বে হইচই শুরু হয়ে যায়। আর এই পানি থেকে উঠে আসা জলদানবগুলো কি চায়, এইটা জানার জন্য ব্রিটেন প্রথম পদক্ষেপ গ্রহণ করেন। তারা একটি বড় বিল্ডিংয়ের সাথে একটি বড় সুড়ঙ্গ সমুদ্রের মাঝ পর্যন্ত নিয়ে যায়, যেন এটা দিয়ে তারা সেই জলদানবগুলোর সঙ্গে কথা বলতে পারে। এমনকি সেই দানবগুলোর সঙ্গে এখানে তাদের প্রথম মিটিং হবে। আর এই মিটিংটি হবে ইন্টেলিজেন্ট অফিসারদের সঙ্গে সেই দানবগুলোর প্রধানের সঙ্গে। সেই দানবগুলোর সঙ্গে কথা বলার জন্য কেটকে নির্বাচিত করা হয়। মিটিং শুরু হবার আগে টেকনিশিয়ানরা গেট খুলে দেয় আর সুড়ঙ্গের সেই পাইপলাইনে পানি ভরতে থাকে। যখন ট্যাঙ্কে পানি ভরছিল তখন সবাই সেই দিকে তাকিয়েছিল। তখন তারা দেখতে পায় কিছু জলদানব সেই সুড়ঙ্গ দিয়ে তাদের সামনে আসছে। সবার প্রথমে জলদানবদের একটি গ্রুপ সামনে আসে। এরপরে সেখানে বড় বড় 2টি সমুদ্রের রাক্ষস দেখা যায়। আর এরপরে সেখানে আসে জলদানবদের প্রধান, যে কিনা কেটের সঙ্গে কথা বলবে। তাকে দেখে সবাই অনেক অবাক হয়ে যায়, কারণ তার চেহারা অনেকটাই মানুষের মতোই দেখতে। তাকে দেখে বোঝা যাচ্ছিল সে অনেক বুদ্ধিমান। এখানে বসে থাকা অনেকেই এটা খেয়াল করে সেই জলদানবগুলো পানি ছাড়াও পানির উপরে মানুষের মতোই শ্বাস নিতে পারে এবং চলাফেরাও করতে পারে। সবার প্রথমে মানুষের পক্ষ থেকে জন নেথন কথা বলবে। তিনি প্রথমেই সেই জলদানবগুলোকে স্বাগতম জানায় এবং কথা বলার জন্য লম্বা প্রস্তুতি তৈরি করে। কিন্তু সেই জলদানবদের প্রধান প্রথমেই তাকে থামিয়ে দেয়। এখানে সবাই অনেক অবাক হয়ে যায়, কারণ সে মানুষদের ভাষায় কথা বলছিল। জন নিথন সেই জলদানবকে একটি গাছ দেখিয়ে বলে, এটা আমাদের পক্ষ থেকে তোমার জন্য উপহার। এটা অনেক উঁচু পাহাড় থেকে নিয়ে আসা হয়েছে। আসলে জন নিথন এটা দিয়ে তাকে বোঝাতে চেয়েছিল যে মানুষ কত কিছুই আবিষ্কার করতে পারে। কিন্তু সেই জলদানবরাও মানুষের জন্য একটি উপহার নিয়ে এসেছিল, আর তা হলো সেই মৃত্যু জলদানবের বাচ্চার ভূ। সেই জলদানব অনেক রেগেছিল। সে বলে এই বাচ্চাগুলো খুব হাসি খুশিভাবে বেড়ে উঠতে পারত, কিন্তু মানুষদের প্লাস্টিক, তেল, গন্ধ আর ময়লা আবর্জনার কারণে এই বাচ্চাগুলো মারা গিয়েছে। এটা দেখে জন নিথন অনেক ঘাবড়ে যায়। সে পরিস্থিতি কন্ট্রোল করার জন্য বলে, এখন মানবজাতি সমুদ্রের পরিবেশ ঠিক করার চেষ্টা করছে। এটা শুনে সেই জলদানব রেগে গিয়ে বলে, আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না। সে পেছনে আঙ্গুল দেখিয়ে বার্কলের দিকে ইশারা করে বলে, আমি তার সাথে কথা বলতে চাই, যে কিনা বসে রেকর্ডিংয়ের কাজ করছিল। এটা দেখে উপস্থিত সবাই অনেক অবাক হয়ে যায়, কেননা সে এত ছোট একটি কর্মচারীকে কেন কথা বলার জন্য নির্বাচিত করলো। তখনই স্ক্রিনের উপর ভেসে ওঠে সেই দিন সে মৃত জলদানবের সামনে দাঁড়িয়ে প্রার্থনা করছিল। এখানে জলদানবরা বিশ্বাস করত যে মানুষ মৃত বস্তুকে সম্মান করে সেই শুধুমাত্র মানুষদের মধ্যে কথা বলার যোগ্যতা রাখে। কিন্তু এটা বার্কলে নিজেও বিশ্বাস করতে পারছিল না। সে শুধুমাত্র সাধারণ একজন কর্মচারী, কিন্তু এখন পুরো দুনিয়ার নজর তার দিকে গিয়েছিল। সেই মিটিংয়ে জেনারেল কেট এই কথায় অনেক চিন্তিত হয়ে যায়, কারণ বার্কলে যদি কোনো উল্টাপাল্টা কথা বলে ফেলে তাহলে মানুষ আর এই দানবগুলোর মধ্যে যুদ্ধ শুরু হয়ে যাবে। এখানে তারা জল দানবদেরকে মানানোর চেষ্টা করে অন্য কারোর সঙ্গে কথা বলার জন্য, কিন্তু তারা সাফ জানিয়ে দেয় যে তারা শুধুমাত্র বার্কলের কথাই শুনবে। কোনো উপায় না পেয়ে বার্কলে নিজেই তাদের সঙ্গে কথা বলার জন্য রাজি হয়ে যায়। সেই জলদানবটি বার্কলেকে বলে, আমি নিজে তোমাকে কথা বলার জন্য নির্বাচিত করেছি, কারণ তোমার মধ্যেই মনুষ্যত্ব বেঁচে আছে। তখন সে মাথা নাড়িয়ে বলে, আমি পুরো মানব জাতির হয়ে কথা বলার জন্য অযোগ্য একজন মানুষ। আমি তো শুধুমাত্র একজন সাধারণ মানুষ।
তখন সে দানব বলে, এই কথাবার্তা দুনিয়ার সমস্ত সাধারণ মানুষদের সামনেই হবে, যেন দুনিয়ার সমস্ত মানুষ বুঝতে পারে যে সাধারণ মানুষদেরও কথা বলার অধিকার রয়েছে। কিন্তু এই মিটিংয়ের প্রধান কেট ছিল, তাই সে বেশ চিন্তিতও ছিল, কারণ সেই কথাবার্তা পুরো দুনিয়ার সামনে নিয়ে আসতে পারবে না। এমনকি বার্কলেকেও নিজের ইচ্ছে মতো কোনো কিছুই বলতে দেওয়া হবে না। এই জন্য দ্বিতীয় দিন মিটিংয়ে কেট শুধুমাত্র 50 জন সাংবাদিককে ভিডিও করার অনুমতি দিয়েছিল, কিন্তু লাইভ টেলিকাস্টের জন্য কাউকেই অনুমতি দেওয়া হয় না। আর এখানে বার্কলেকে অনেক বোঝানো হচ্ছিল যে স্ক্রিনে যা লেখা থাকবে শুধুমাত্র সেগুলোই বলবি, এর বাইরে অন্য কিছুই বলা যাবে না। আবারও সেই টেকনিশিয়ানরা যখন সেই পাইপের মধ্যে পানি ভরতে শুরু করে, তখন সেই দানবগুলো আবার বাইরে চলে আসে। কিন্তু আজকে সেই দানব প্রতিনিধি সেই দিনের চাইতে অনেক শান্ত ছিল। যখন কেটের ইশারায় স্ক্রিনে আসা লেখাগুলো বার্কলে পড়তে শুরু করে, ঠিক তখনই সেই দানব তাকে থামিয়ে দেয়, আর সে এক গ্লাস পানি চায়। আর সেই পানি অবশ্যই প্রাকৃতিক উপায়ে তৈরি হতে হবে, অর্থাৎ সমুদ্রের পানি। এখানে তারা দানবের এই সামান্য চাওয়াটুকুকে না করতে পারে না, তাই সৈনিকদের একটি টিম নদী থেকে এক গ্লাস পানি নিয়ে চলে আসে, আর সেই পানিটি বার্কলের হাতে দিয়ে দেয়। তখন সেই দানব বার্কলেকে বলে সে যেন এই গ্লাসের পানি খেয়ে নেয়, কিন্তু সেই পানি দেখে বার্কলে অনেক অবাক হয়ে যায়। তখনই সামনের স্ক্রিনে নতুন নির্দেশ আসে। তখন বার্কলে বলে পানিকে প্রথমে ফিল্টার করা উচিত, আর এরপর সে দূষণের কথা বলতে শুরু করে। আর তখনই দানব প্রতিনিধি তাকে থামিয়ে দিয়ে বলে, আমি নেতাদের কথা শুনতে চাই না, বার্কলের উচিত কারো হাতের পুতুল না হওয়া। বার্কলে কিছুক্ষণ চুপ করে থাকে, আর এরপর সে তার কানের ইয়ারফোনটি খুলে ফেলে এবং নিজের মনের মতো কথা বলতে থাকে। সে বলে, মানুষ খুবই লোভী আর স্বার্থপর, তারা শুধুমাত্র নিজের ভালোর জন্য এই পৃথিবীকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এমনকি আমরা যে এই মুহূর্তে মিটিং করছি, এই সময়ও অনেক ফ্যাক্টরি কলকারখানা সমুদ্রের মধ্যে ময়লা পানি ছেড়ে দিচ্ছে। এটা শুনে সেই দানব অনেক খুশি হয়ে যায়, আমি সব মানুষদের চাইতে তোমাকে বেশি পছন্দ করি। আর বার্কলে মনে করে সে হয়তোবা ঠিক কাজ করেছে, কিন্তু সে পেছনে তাকিয়ে দেখে সবাই বড় বড় চোখ করে তার দিকে তাকিয়ে আছে। সে একটু ভয় পেয়ে যায়, আর সে কথা বলা থামিয়ে দেয়। বার্কলে এখানে মানুষদেরকে এক অদ্ভুত পরিস্থিতির মধ্যে ঢেলে দিয়েছে, যার কারণে স্পেশাল ফোর্সের টিমরা ঠিক করে মিটিংয়ের জায়গা পরিবর্তন করবে। তারা এই মৃত্যু দানবকেও ছাড়ে না, এরা এই মৃত্যু দানবকে নিয়েও রিসার্চ করতে শুরু করে। তারা প্রথমেই এখানে দেখে নিয়েছিল সেই দানবগুলো একে অপরের সঙ্গে যোগাযোগ করতে পারে। এরা সন্দেহ করতে শুরু করে হয়তো এটা কোনো নেটওয়ার্ক সিস্টেম। কেটে এখানে সন্দেহ করে যে সেই দানবগুলোর শরীরে যে মুক্ত লাগানো ছিল, এটা সেই নেটওয়ার্ক সিস্টেমের জন্য অনেক বড় ভূমিকা পালন করে। কেট তখন বলে, এই দানবগুলোর শরীরে আরও অনেক জিনিস রয়েছে যেগুলো আমাদের অজানা। আর ওইদিকে দানব এবং মানুষদের মধ্যে এখনও কথাবার্তা চলছে। বার্কলে এখানে সেই দানবের কাছে ওয়াদা করে আগামী 2065 সাল পর্যন্ত সমুদ্রের সমস্ত দূষণ 65%-এর নিচে কমিয়ে আনা হবে এবং বাকিগুলো আস্তে আস্তে কমিয়ে ফেলা হবে। তখন সে দানব বলে, আজও এই খারাপ আবহাওয়ার জন্য আমাদের অনেক সঙ্গে মারা যাচ্ছে, তাই তারা কোনো কাঠের পুতুলের মতো বসে থেকে অপেক্ষা করতে পারবে না। সে দানব বলে, 40 বছর বসে থেকে অপেক্ষা করা আমাদের সম্ভব না। বার্কলে তখন বলে, এই দূষণ সংশোধনের জন্য অনেক যন্ত্রপাতি আর অনেক সময়ের প্রয়োজন, এই কাজ এক রাতের মধ্যে করা সম্ভব না। তখন সে দানব মানব জাতির সেই শাসকদের উপর প্রশ্ন তোলে। সে বলে, এই শাসকরা মানুষদের ভরসার কোনো জায়গা রাখতে পারে না। বার্কলে কিছু বলতেই যাবে, তখনই সেই দানব জানালার দিকে তাকায়, আর পুরো শহর যেন শান্ত হয়ে গিয়েছে। শহরের মানুষগুলো মনে করতে থাকে যে পাথরের বৃষ্টি হবে হয়তো, কিন্তু তখন যা হয় তা আরও ভয়ঙ্কর ছিল। আকাশ থেকে কোনো পানির বৃষ্টি না, বরং ময়লা আবর্জনার বৃষ্টি হতে শুরু করে। এখানে প্লাস্টিকের বোতল, পলিথিন, মাছ ধরার ছোট ছোট জাল, ক্যান সবকিছুর বৃষ্টি হচ্ছিল। পুরো শহর চোখের পলকেই নরকে পরিণত হয়ে যায়, যার কারণে হলরুমের সেই মিটিং বন্ধ করতে হয়। শহরের মানুষগুলো ভয়ে এদিক ওদিক ছুটতে শুরু করে। কেউ বুঝতেই পারে না যেই ময়লা আবর্জনাগুলো বছরের পর বছর সমুদ্রে ফেলে দেওয়া হয়েছিল, সেগুলো এখন কেন শহরের মধ্যে এভাবে বৃষ্টির মতো পড়ছে। কিছুক্ষণ আগেও যে পরিষ্কার শহরটি ছিল, সেটা এখন ময়লা আবর্জনায় ভরে গিয়েছে। সবচাইতে অবাক করার বিষয় হলো যে টাইটানিক 114 বছরেরও বেশি সমুদ্রের নিচে ছিল, হঠাৎ করেই সেটি রাস্তার মাঝখানে দেখা যায়। এই দৃশ্য দেখে পুরো দুনিয়ার মানুষ অবাক হয়ে যায়, আর বিভিন্ন দেশের বড় বড় নেতারা টিভির সামনে এসে কথা বলতে থাকে যে এবার মোকাবেলা করার জন্য আমাদের সমস্ত মানুষদেরকে এক হয়ে কাজ করতে হবে। এরপর কয়েক ঘন্টা পর আবারও সেই দানবদের সঙ্গে মানুষের মিটিং শুরু হয়। এখানে বার্কলে তখনও শান্তভাবে কথা বলছিল,
সে এই সমুদ্র দানবকে অনুরোধ করে শান্তভাবে তার কথা শোনার জন্য, কিন্তু সেই দানবগুলোর হামলায় কোনো মায়া দয়া ছিল না। সে শুধুমাত্র একটা কথাই বলে, মানব জাতি যেগুলো আমাদেরকে দিয়েছিল আমরা শুধুমাত্র সেগুলোই তাদেরকে ফিরিয়ে দিয়েছি। বার্কলে এখানে নিজের রাগকে কন্ট্রোল করে, কারণ সে জানতে পারে তার স্ত্রী আর সন্তান এই আবর্জনার বৃষ্টিতে মরতে বসেছিল। তখন কন্ট্রোল সিস্টেমে একটি নতুন নির্দেশ আসে, সেই দানবগুলোর সঙ্গে সিজফায়ার। মানুষ কোনো প্রজাতির সঙ্গে যুদ্ধ করতে চায় না। সেই দানব মাথা নাড়ায় আর বলে তারা ওয়াদা করে তারা মানুষদের কোনো ক্ষতি করবে না, কিন্তু তার ফলে সে 3টি শর্ত দেয়। প্রথম শর্ত, সমুদ্র আর নদী থেকে খুব দ্রুত দূষণমুক্ত করতে হবে। মানুষ আর আমাদের মধ্যে বসবাসের জন্য নির্দিষ্ট একটা সীমানা তৈরি করতে হবে। মানুষরা মনে করে সমুদ্র অনেক বিশাল, কিছু এলাকা ছেড়ে দেওয়া এটাও কোনো বড় বিষয় না। তাই সেই দানব প্রতিনিধি বলে পুরো সমুদ্রই আমাদের, কোনো মানুষই সমুদ্রে নৌকা চালাতে বা মাছ ধরতে পারবে না, এমনকি সমুদ্রের উপর দিয়েও কোনো প্লেন যেতে পারবে না। এটা শুনে সকল দেশের প্রতিনিধিরাই অনেক রেগে যায় আর কথা বলতে শুরু করে। অনেকে বলতে শুরু করে এমনও অনেক দেশ আছে পানিপথ আর আকাশপথ বন্ধ হওয়া মানে তাদের জীবন শেষ হয়ে যাওয়া। তখনই সেই দানব অনেক চিৎকার করে ওঠে আর সেই পুরো হলরুম অনেক শান্ত হয়ে যায়। তখন বার্কলে দানব প্রতিনিধির কাছে ক্ষমা চায় আর তাকে বোঝানোর চেষ্টা করে যে মানুষ অনেক বেশি ভাবতে শুরু করেছে। তখন সে দানব আবারও শান্ত হয়ে যায় আর সে আবারও সবাইকে মনে করিয়ে দেয় যে সে কেবল 2টি শর্তের কথা বলেছে, এখনও 3 নম্বর শর্ত বাকি, কিন্তু সেটা হলো অনেক কঠিন। সে বলে স্টিল আর কংক্রিটের এই বিল্ডিং আমার পছন্দ না, আর সে গেটের দিকে ইশারা করে বলে পরবর্তী মিটিংয়ের স্থান সে নিজে ঠিক করবে। সে বলে পরবর্তী মিটিং হবে সমুদ্রে। তখন সেখানে উপস্থিত সবাই সেই স্ক্রিনের দিকে তাকিয়ে দেখতে পায় এই জায়গাটি সবচাইতে ভয়ঙ্কর সমুদ্র পটের মধ্যে একটি। এখানে মানুষদের অত্যাধুনিক সাবমেরিনও অর্ধেক গভীরতায় যেতে পারে। সেই দানবদের কথার সামনে বার্কলে কিছুই বলতে পারে না, শুধুমাত্র মাথা নাড়ায়। আর এখানে প্রথম এপিসোড এবং দ্বিতীয় এপিসোড শেষ হয়ে যায়। তো ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই সিরিজের পরবর্তী এপিসোডগুলো যদি দেখতে চান তাহলে কমেন্টে পার্ট 2 লিখে দিবেন। ধন্যবাদ।